আসসালামু আলাইকুম। আমরা কিন্তু আইটেক স্কুলের লার্ন ফাস্ট পে লেটার সিরিজের আমরা কিন্তু আজকে আমাদের হিসাব বিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি যে চ্যাপ্টারটা, এর আগে কিন্তু কয়েকটা লেকচার আমরা কভার করেছি। আজকে আমরা এই লেকচারে আমরা কিন্তু আমাদের যে পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে, পাঠ্য বইয়ের যে সৃজনশীল 1 এবং 2, এই দুইটা প্রশ্নের আজকে পূর্ণাঙ্গ সমাধান করতে যাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাসে থাকবে। সো আমরা একটু ক্লাসটা শুরু করার আগে আমাদের যে পরীক্ষায় যে প্রশ্ন হয়, প্রশ্নের যে মান বন্টনটা কেমন থাকে সৃজনশীল প্রশ্নের, সেটা সম্পর্কে একটু ধারণা নেই। সো আমাদের কি করা হচ্ছে, অ্যাকাউন্টিংয়ের যে প্রতিটি সৃজনশীল প্রশ্ন থাকে, এই প্রশ্নে কিন্তু তোমার 10 মার্ক বরাদ্দ থাকে। এখানে 3টা অংশ থাকে, ক অংশ, খ অংশ এবং গ অংশ। সো ক অংশ তুলনামূলক সোজা হয় এবং এটার মার্কসটা কম থাকে, 2 নাম্বার থাকে এবং এটা খুবই ছোট ধরনের একটা ম্যাথ হয়ে থাকে। খ নাম্বারে সাধারণত এই চ্যাপ্টারের জন্য তোমাকে যেরকম ধরনের কোশ্চেন করা হবে, যেমন হচ্ছে তোমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হতে পারে, বা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বা জাবেদা বা সমীকরণের প্রভাব ধরনের প্রশ্ন সমাধান করতে বলা হতে পারে। এবং হচ্ছে তোমাদের গ নাম্বারটা অনেক সময় একটু এই চ্যাপ্টারের জন্য যে কঠিন যে কোশ্চেনগুলো রয়েছে, যেমন হচ্ছে তোমার খতিয়ান তৈরি করা, বিবরণী বা ভাউচার প্রস্তুতকরণ, এই ধরনের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টারগুলোতে তোমরা দেখতে পাবা। সো আমরা তাহলে 1 নম্বর প্রশ্নটা একটু দেখি, 1 নম্বর প্রশ্নটা পড়ি এবং একটু বোঝার চেষ্টা করি কি বলা হয়েছে। সো এখানে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর কিছু লেনদেন দেওয়া আছে, আমরা একটু লেনদেনগুলো পড়ি। উনি হচ্ছে ডিসেম্বর 1 তারিখে নগদে 1.5 লক্ষ টাকা এনে ব্যবসা শুরু করছে বা ব্যবসায় উনি আনছে। তারপরে হচ্ছে 2,50,000 টাকার 15 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসায় আনছে, 2,50,000 টাকার ধারে পণ্য কিনছে। তারপরে হচ্ছে উনি আবার 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করছে। তারপরে হচ্ছে ম্যানেজার শাকিলাকে উনি বেতন প্রদান করছে 48,000 টাকা এবং এটার এগেনস্টে একটা ভাউচার দেওয়া হয়েছে 102। তারপরে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন হচ্ছে নগদে কমিশন পাওয়া হয়েছে 8,500 টাকার এবং হচ্ছে পণ্য ক্রয় করা হয়েছে 1,20,000 টাকা 5% বাট্টায় বা 5% বাট্টার মাধ্যমে হচ্ছে পণ্য পারচেস করা হয়েছে। এখন আমরা কি করব দেখো, আমরা হচ্ছে প্রথম যে প্রশ্নটা আমাদের এখানে করা হয়েছে, আমাদের হচ্ছে এই যে ডিসেম্বর মাসে এতগুলো লেনদেন হইলো, এই লেনদেনগুলোর মধ্যে মোট ক্রয়ের পরিমাণ কত সেটা কিন্তু আমাদেরকে বের করে দেখাইতে বলছে। সো আমরা প্রথমে ক্রয় কত হয়েছে সেটা আমরা বের করব। সো আমরা যদি এই প্রশ্নটা দেখি, আমাদের এই যে 12 নম্বর যে দফাটা, অর্থাৎ ডিসেম্বর 12 যে দফাটা, এখানে বলা হয়েছে পণ্য ক্রয় করা হয়েছে, এইখানে বলা হয়েছে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। এখন একটু তোমরা মাঝে মধ্যে কনফিউজ হতে পারো, আসবাবপত্র কেনা আর পণ্য কেনা কিন্তু দুইটা আলাদা বিষয়। পণ্য কেনা হয় ব্যবসায়ের দৈনন্দিন কাজের জন্য, ব্যবসায়ের ম্যাটেরিয়ালস হিসাবে, আর আসবাবপত্র কেনা হয় ব্যবসায়ের এই যে দৈনন্দিন কাজ মেটানোর জন্য যে আসবাব, মানে হচ্ছে তোমার সম্পদ হিসাবে এটা থেকে যায়। সো একটা হচ্ছে আমাদের কি হিসাবে থেকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের সম্পদ হিসাবে থেকে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা ব্যয় হিসাবে কাউন্ট করতেছি। এটা কি, এটাকে আমরা ব্যয় হিসাবে কাউন্ট করতেছি। সো আমাদের ক্রয় বলতে এই আসবাবপত্র, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, তারপরে হচ্ছে কম্পিউটার ক্রয়, এগুলাকে কিন্তু আমরা ব্যয় হিসাবে কাউন্ট করি না। তাহলে আমরা কোনগুলোকে ব্যয় হিসাবে কাউন্ট করি, আমাদের হচ্ছে এই যে ক্রয়গুলো, এটাকে ব্যয় হিসাবে কাউন্ট করতেছি। সো আমাদের ক্রয়ের পরিমাণ বের করতে বলছে। সো অবশ্যই আমাদের কি করব না, আমরা আসবাবপত্র ক্রয়টাকে আবার ক্রয় হিসাবে কাউন্ট করব না, কারণ আসবাবপত্র হচ্ছে একটা সম্পদ এবং সম্পত্তি হিসাবে সম্পত্তি নামে লেখা হয়, ক্রয় নামে লেখা হয় না। সো এইটা একটা আসল হিসাব। আমরা দেখি আরো কোনো হিসাব আছে কিনা। আমরা যদি 31 নম্বর দফাটা দেখি, এখানে কি করা হয়েছে দেখো, 5% বাট্টায় পণ্য ক্রয় করা হয়েছে 1,20,000 টাকা। কি করা হয়েছে, 5% বাট্টায় পণ্য ক্রয় করা হয়েছে 1,20,000 টাকা। সেটা যখন আমি পণ্য ক্রয় করছি তখনকার বাট্টা, তাই না? সো এই ধরনের বাট্টাকে বলা হয় কারবারি বাট্টা। কি বলা হয়, কারবারি বাট্টা। এবং কারবারি বাট্টা কিন্তু হিসাবে আসে না, কি করে না, হিসাবে আসে না। সো আমরা ক্রয় করেছি কত টাকার, এই 50,000 টাকার, এবং হচ্ছে এখানে 1,20,000 টাকা, এই 5% বাদে যেটা হয় সেটা, কারণ কারবারি বাট্টাকে আমরা হিসাবে আনবো না। তাহলে এই দুইটা আমার মোট ক্রয় রয়েছে, তাই তো? সো আমরা একটু সলিউশন যাই। এই দেখো, প্রথমে আমি ধারে পণ্য করছি 2,50,000 টাকা, এবং হচ্ছে আমি চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছি 1,20,000 টাকা। এর মধ্যে 5% কারবারি বাট্টা ছিল, এটাকে আমরা যেহেতু হিসাবে আনবো না, এটাকে আমরা কি করেছি, এটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পরে আলটিমেটলি আমার কত এসেছে, এখানে 1,14,000 টাকা। সো এই দুইটা অ্যামাউন্টকে যোগ করলে আমার আসতেছে 3,64,000 টাকা। তাহলে আমরা বলতে পারি আমাদের মোট ক্রয়ের পরিমাণ হচ্ছে 3,64,000 টাকা। তারপরে আমরা একটু দেখি এখানে কি রয়েছে। তারপরে যদি আমরা একটু পরেরটা দেখি, এখানে হচ্ছে আমাদের
খ নাম্বার প্রশ্নটা, আমরা একটু খ নাম্বার প্রশ্নটা দেখি, তারপর এখানে আমরা সলিউশনে আসবো। সো আমাদের যে খ নাম্বার প্রশ্নটা ছিল সেখানে হচ্ছে ডিসেম্বরের 1, 23, 30, 31 এটা দিয়ে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। আমাদের কি বলছে? ডেবিট ক্রেডিট। আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার কিন্তু অনেক ম্যাথ আমরা কিন্তু ইতিমধ্যে করে ফেলেছি। সো আমাদের এই ধরনের ম্যাথ করতে কোনো সমস্যা হবে বলে আমরা মনে করতেছি না। তো আমরা কিভাবে বের করব? আমরা বের করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা কি করব, 1 নাম্বার, তারপরে আমাদের বলছে 23 নাম্বার, তারপরে আমাদের বলছে 30 নাম্বার এবং সর্বশেষ হচ্ছে 31 নাম্বারে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। সো ডেবিট ক্রেডিট আমরা কিভাবে নির্ণয় করি? আমরা প্রথমে দুইটা পক্ষ বের করি, দুইটা পক্ষ বের করার পরে এটা সম্পদ, আয় ব্যয়, দায় নাকি মালিকানা সত্ত্ব সেটা ডিফাইন করি এবং তারপরে হচ্ছে এটা বাড়ছে কমছে এটার ভিত্তিতে ডিপেন্ড করে আমরা হচ্ছে কি করি, ডেবিট ক্রেডিট নির্ণয় করি। তাহলে হচ্ছে আমাদের ব্যবসায় মূলধন আনা হয়েছে, ব্যবসায় মূলধন আনা হইলে আমাদের নগদ আসছে এবং হচ্ছে আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে এই মূলধনটা কে দিছে? মালিক দিছে, তাহলে মূলধন আসছে। সো আমাদের প্রতিষ্ঠানে দুইটা জিনিস বাড়ছে, একটা হচ্ছে নগদ বাড়ছে, একটা হচ্ছে মূলধন বাড়ছে। এখন মূলধন বাড়লে কি হয়? আমরা জানি আদম মূলধন ক্রেডিট হয়, তাই না? তাহলে এটা হবে আমাদের ক্রেডিট এবং নগদ বাড়ছে মানে হচ্ছে সব, মানে হচ্ছে সম্পদ বাড়ছে, অর্থাৎ কি হবে আমাদের হবে ডেবিট। তাহলে আমাদের প্রথম যে পার্টটা সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা বলবো নগদান হিসাব ডেবিট এবং আমরা কি বলবো? আমরা বলবো মূলধন হিসাব ক্রেডিট। আমাদের 23 নাম্বার যেটা বলা হয়েছে আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে অনেক সময় তোমরা কনফিউজ হয়ে যাও, আসবাবপত্রকে শুধু ক্রয় হিসাবে লিখে দাও। আসবাবপত্র একটা সম্পত্তি জাতীয় হিসাব, তাহলে সম্পত্তি নামে লিখতে হবে। সো আমরা বলবো আসবাবপত্র হিসাব ডেবিট এবং আসবাবপত্র কেমনে কিনছি? নগদ টাকার বিনিময়ে কিনছি, এজন্য বলবো আমরা নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র যেটা কিনা একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে এর জন্য ডেবিট, আর নগদ নামের যে সম্পদটা সেটা হ্রাস পেয়েছে এর জন্য নগদান হিসাব ক্রেডিট। সো আমাদের একটা আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে এবং আরেকটা হচ্ছে আসবাবপত্র হ্রাস পেয়েছে। তারপর হচ্ছে 30 নাম্বার, এখানে কি বলা হচ্ছে? নগদে কমিশন প্রাপ্তি কত টাকা? 8,500 টাকা। কে পাইছে? তুমি পাইছো। কমিশন পাইলে কি হয়? আয় হয়। তাহলে হচ্ছে আমি পাইছি, নগদ পাইছি একটা, এবং এই নগদ টাকাটা কিসের বিনিময়ে পাইছি? আমি কমিশনের বিনিময়ে পাইছি, কমিশন প্রাপ্তি, তাই তো? কমিশন প্রাপ্তি। তাহলে এই যে নগদ যেটা আসছে এটা কি আমাদের? নগদ হচ্ছে আমাদের একটা সম্পদ, তাহলে সম্পদ হচ্ছে কি আমাদের বাড়ছে। সম্পদ বাড়লে আমাদের কি হয়? ডেবিট হয়। আর হচ্ছে আমাদের কি কমিশন, এটা কি একটা আর্নিং, আয় বাড়ছে। আয় বাড়লে কি হয়? আয় বাড়লে হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে সেটা কি হয়? ক্রেডিট হয়। তাহলে এটা হবে আমাদের ক্রেডিট। তাহলে কিন্তু আমরা 30 নাম্বারের যে এন্ট্রিটা সেটা হবে কি? নগদান হিসাব ডেবিট, কমিশন প্রাপ্তি ক্রেডিট। 31 নাম্বার দফাটা যদি আমরা একটু দেখি, এখানে কি বলা হয়েছে? 5% দফায় পণ্য ক্রয় করা হয়েছে, তাই না? 5% বাট্টায় পণ্য ক্রয় করা হয়েছে এবং কত টাকা ক্রয় করা হয়েছে? অবশ্যই আমরা কিন্তু এই 5% বাট্টাটা বাদ দিয়ে তারপরে হিসাব করব, কারণ আমরা কি করি না, কারবারি বাট্টা কোনো হিসাবে আনি না। সো 1,20,000 টাকার 5% কত হয়? 1,20,000 টাকার 10% হয় হচ্ছে 12,000, তাহলে 5% হবে আমাদের 6,000 টাকা। আচ্ছা, তাহলে 6,000 টাকা যদি বাদ দেই তাহলে হচ্ছে অরিজিনালে ক্রয় কত হয়েছে? 1,14,000 টাকা। সো আমি ক্রয়ের জন্য কি জাবেদা দিব? আমি ক্রয়ের জন্য জাবেদা দিব ক্রয় হিসাব ডেবিট, এবং এই ক্রয় করতে গিয়ে আমার কি হয়েছে? নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। তাহলে এইটা হবে কত টাকা হবে? 1,14,000 টাকা। সো এই পুরো কাজটা আমাকে করতে হবে খ নাম্বার কাজে, এবং এটা সলিউশনটা আমরা একটু দেখি তাহলে এখন। এই যে দেখো কি বলা হয়েছে, প্রথমে দেওয়া হয়েছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তারপরে দেওয়া হয়েছে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তারপরে হচ্ছে তোমার নগদান হিসাব ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট, এবং শেষে হচ্ছে তোমার ক্রয় হিসাব ডেবিট, এবং এটা সম্ভবত চেকের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে। একটু দেখি আমরা আগের এটা, এই যে চেকের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, এই জন্য ব্যাংকের নাম উল্লেখ করছে এখানে। ওকে, সো এরই মাধ্যমে আমাদের যে খ নাম্বার প্রশ্নটা সেটা কিন্তু আমরা পূর্ণাঙ্গ সমাধান করে ফেলতে পারলাম। আমরা একটু পরবর্তীতে দেখি গ নাম্বার প্রশ্নতে আমাকে কি বলা হয়েছে। আচ্ছা, এই যে আমরা গ নাম্বার প্রশ্নে এসেছি, আমরা একটু গ নাম্বার প্রশ্নটা যদি এখানে দেখি, সেখানে কি বলা হয়েছে দেখো, 24 ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করা হয়েছে। কি করা হয়েছে? একটা ভাউচার প্রস্তুত করো। আচ্ছা, ভাউচার দুই ধরনের হয়। কয় ধরনের ভাউচার হয়? দুই ধরনের ভাউচার হয়। একটাকে বলি আমরা ডেবিট ভাউচার, আরেকটাকে আমরা বলি ক্রেডিট ভাউচার। কি বলি? একটাকে ডেবিট ভাউচার হিসাবে বলি, আরেকটাকে হচ্ছে আমরা ক্রেডিট ভাউচার বলি। সো ডেবিট ভাউচার কখন করি? যখন আমি কোনো ব্যয় করি, একটা প্রতিষ্ঠানে কি হয়, ব্যয় করা হয়, তখন আমরা ডেবিট ভাউচার করি। আর ক্রেডিট ভাউচার কখন? যখন আমার প্রতিষ্ঠানে আয় হয়, তখন আমরা ক্রেডিট ভাউচার করে থাকি। আচ্ছা, তাহলে আমরা ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার দুইটাই বুঝলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে একটা ভাউচার তৈরি করতে বলছে আমাদের, তাই না? সো এখন এই ভাউচারটা কি ডেবিট ভাউচার হবে নাকি ক্রেডিট ভাউচার হবে? সো আমাদের দেখতে হবে এটা কি ব্যয় হয়েছে না আয় হয়েছে। কত নাম্বার দফা? 24 নাম্বার দফা।
বেতন প্রদান করছি, কি করছি, বেতন প্রদান করেছি। যদি বেতন প্রদান করা হয় এটা কি ব্যয় নাকি আয়? এটা ডেফিনেটলি একটা ব্যয়, এটা ডেফিনেটলি একটা ব্যয়। তাহলে আমাদের কোন ভাউচার করা লাগবে? আমাদের হচ্ছে ডেবিট ভাউচার করা লাগবে। তাহলে আমরা চলো ডেবিট ভাউচারটা করে ফেলি। সো ডেবিট ভাউচারের একটা ছক আছে, একটা ফরম্যাট আছে, এটা হচ্ছে তোমাদের ডেবিট ভাউচারের ফরম্যাট। তোমাদের এখানে ডেবিট ভাউচার নাম্বার লিখবা, এখানে হচ্ছে তোমাদের ডেবিট ভাউচার নং লিখবা, তারপরে হচ্ছে তোমার গ্রহণকারীর নাম যে আছে, আমাদের প্রশ্নের ক্ষেত্রে ছিল শাকিলা, শাকিলার নাম লিখবা, হিসাব খাতের নাম, কোন খাতে তোমার এই টাকাটা ব্যয় হয়েছে সেই খাতের নাম লিখবা, উপরে তারিখ দিবা এবং হচ্ছে এখানে বিবরণ দিবা যে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হচ্ছে 48,000 টাকা, মোট হচ্ছে 48,000 টাকা। এখানে কথায় থাকবে ক্যাশিয়ার, হিসাব রক্ষক এবং ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। সো এই ফরম্যাটটা, এই ছকটা তোমাদের একটু কাইন্ডলি মেমোরাইজ করে ফেলতে হবে, কারণ হচ্ছে গ নাম্বার প্রশ্নে এই ছকটা তোমাকে আঁকতে বলা হইতে পারে। ওকে, তারপরে আমরা এর মাধ্যমে হচ্ছে 1 নাম্বার কোশ্চেনটা সমাধান করে ফেললাম। আমরা আরো একটা প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। এখানে 2 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো, আব্দুর রহমান এন্টারপ্রাইজের লেনদেন। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে নগদ হচ্ছে 2,40,000 টাকা, তারপরে হচ্ছে 56,000 টাকা যন্ত্রপাতি এবং হচ্ছে তোমার 21,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে। সো উনি এখানে দেওয়া হচ্ছে উনি ব্যবসা শুরু করছে কি কি নিয়ে, নগদ টাকা নিয়ে, যন্ত্রপাতি নিয়ে এবং হচ্ছে আমার আলটিমেটলি হচ্ছে পণ্য দ্রব্য নিয়ে। এই 3টা জিনিস নিয়ে উনি ব্যবসা শুরু করছে। 2 নাম্বার অপশনে বলা হয়েছে উনি হচ্ছে পণ্য ক্রয় করছে 34,000 টাকা দিয়ে। কি করা হয়েছে? পণ্য ক্রয় করা হয়েছে 34,000 টাকা দিয়ে। তারপর হচ্ছে আলটিমেটলি কি দেওয়া আছে দেখো, জাহিদ স্টোরের নিকট উনি বিস্কুট বিক্রি করছে, উনি পণ্য ক্রয় করছে 34,000। এটা নগদে নাকি বাকিতে? এখানে দেখো নাম দেওয়া আছে কাশেম ট্রেডার্স, তাহলে এটা অবশ্যই বাকিতে ক্রয় করা হয়েছে। তারপরে আমরা একটু দেখি কি দেওয়া আছে 6 নম্বরে, জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা। কত টাকার বিস্কুট বিক্রয় করা হয়েছে? 15,000 টাকার বিস্কুট বিক্রি করা হয়েছে। এটাও কিসে? বাকিতে, কারণ এখানে নাম দেওয়া আছে। দোকানের ভাড়া প্রদান করছে 16,500, নগদে পণ্য বিক্রয় করা হয়েছে 75,000, নগদে পণ্য ক্রয় করা হয়েছে 35,000 টাকা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে 15,000 টাকা। তারপরে হচ্ছে জনতা ট্রেডার্সের নিকট হতে ময়দা ক্রয় করা হয়েছে 17,500 টাকা এবং সর্বশেষ হচ্ছে আমাদের মালিক কর্তৃক উত্তোলন করা হয়েছে কত টাকা? 4,500 টাকা। তো এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। প্রথমে আমাকে আগের প্রশ্নে বলা হয়েছিল কি ক্রয়ের পরিমাণ, না এবার আমাকে প্রশ্নে বলা হয়েছে মোট বিক্রয়ের পরিমাণ বের করতে। সো আমরা একটু বিক্রয়ের পরিমাণ বের করব। সো বিক্রয় কার কার কাছে বিক্রি করছে আমি একটু দেখি। আমি হচ্ছে এই যে একটা বিক্রয় করছি দেখা যাচ্ছে, আমি হচ্ছে এই যে একটা বিক্রয় করছি দেখা যাচ্ছে, আমি আর বিক্রয় দেখতেছি না। সো 2টা বিক্রয় দেখছি, একটা হচ্ছে 75,000 টাকা বিক্রয় আর একটা হচ্ছে 15,000 টাকা বিক্রয়। জাস্ট এই 2টা যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু আমার উত্তর হয়ে যাবে। সো এই যে দেখো আমাদের হচ্ছে কি, একটা হচ্ছে 15,000 টাকা আর একটা হচ্ছে 75,000 টাকা। আলটিমেটলি আমাদের অ্যান্সার আসছে কত? 90,000 টাকা। ওকে, তারপরে প্রশ্নটা আমরা একটু দেখি। তারপরে হচ্ছে আমাদের একটা হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বলছে। সো আমাদের হিসাব সমীকরণের প্রভাব বলতে কি বোঝাচ্ছে? হিসাব সমীকরণের প্রভাব বলতে বোঝানো হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টিং এর যে ইকুয়েশনটা আছে a ইকুয়াল টু l প্লাস ওই, a ইকুয়াল টু l প্লাস ওই, এটাকে কি করা? a ইকুয়াল টু l প্লাস ওই, এটাকে প্রুফ করে দেখানো। এখন এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করার জন্য আমাদের একটা ছক রয়েছে। এই ছকটা দেখো, আমরা কি করি, এই যে দেখো, এই যে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, এতটুকু লিখলাম। এইটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ঘর থাকবে, আলাদা আলাদা কি থাকবে? ঘর থাকবে। এখন সম্পদের জন্য আমরা কয়েকটা ঘর রাখতে পারি। কি রাখতে পারি? সম্পদের জন্য আমরা কয়েকটা ঘর রাখতে পারি। যেমন অনেক ধরনের সম্পদ থাকতে পারে, নগদ সম্পদ থাকতে পারে, তারপরে ব্যাংক নামের সম্পদ থাকতে পারে, আসবাবপত্র নামের সম্পদ থাকতে পারে। সো আমরা প্রথমে প্রশ্নটা পড়বো, পড়ে আমরা অনুমান করার চেষ্টা করবো যে এখানে কয়টা ঘর রাখতে পারে সম্পদে। সো একটা রাখতে পারে, 2টা রাখতে পারে। এখানে 2টা ঘর রাখা হয়েছে, একটা হচ্ছে নগদের জন্য আর একটা হচ্ছে যন্ত্রপাতির জন্য। দায়ের ক্ষেত্রে এরকম 2টা ঘর থাকতে পারে। ওকে, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে হচ্ছে প্রশ্ন পড়ব, প্রশ্ন পড়ে দেখার চেষ্টা করব যে কয়টা সম্পদের ঘর লাগতে পারে, সেগুলো আমরা সম্পদের ঘর দিব। কয়টা দায়ের ঘর লাগতে পারে সেগুলো, কারণ দায় অনেকভাবে নেওয়া যেতে পারে। আমি ঋণ করে দায় নিতে পারি, তারপরে হচ্ছে আমার দায় তৈরি হতে পারে, আমি বাকিতে পণ্য কেনার ফলে আমার দায় সৃষ্টি হতে পারে। সো কি কি কারণে দায় হয়েছে সেটা আমরা এখানে, যে কয়টা কারণ আছে সে কয়টা ঘর রাখবো আলাদা আলাদা। যে কয়টা সম্পদের কারণ মানে সম্পদের রিজন আছে সেগুলো আমরা সম্পদের ঘর রাখবো। সো আমাদের প্রশ্নে আমরা নগদের একটা রাখলাম, যন্ত্রপাতির একটা রাখলাম আর দায় হিসাবে পাওনাদারের জন্য একটা রাখলাম, কারণ এর বাইরে আমাদের প্রশ্নে এক্সট্রা কোনো ডাটা দেওয়া নাই। সো তুমি চাইলে এর চেয়ে বেশিও রাখতে পারো, খালি ঘরও রাখতে পারো 2-1টা ফর যদি মনে হয় যে আমার লাগতে পারে বাট আমি এখন আইডেন্টিফাই করতে পারি নাই, এই হিসাবে চিন্তা করে তুমি 2-1টা খালি ঘর বেশি রাখতে পারো, এটা কোনো সমস্যার বিষয় না। সো আমরা কি করব? আমরা হচ্ছে প্রশ্নটা পড়ব। আমরা হচ্ছে প্রশ্নটা একটু যাই, আমাদের প্রশ্নটা কোথায়?
আমাদের প্রশ্নটা হচ্ছে মোস্ট প্রবাবলি এইটা। হ্যাঁ, সো এখানে আমাদের কি বলা হয়েছে দেখো, এখানে হচ্ছে আমাদের 1, 3, 7 আর 10 এই তিনটা ডাটা নিয়ে আমাদের হচ্ছে সমীকরণটা তৈরি করতে বলা হয়েছে, তাই তো? সো 1 নাম্বার ডাটা কি দেওয়া আছে একটু দেখো। 1 নাম্বার দেওয়া আছে হচ্ছে আমি নগদে এত টাকা নিছি, এত টাকার যন্ত্রপাতি আর এত টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে। আচ্ছা, পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে, এই জিনিসটা একটু বুঝো মাথায় ঠান্ডা করে, এটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো যখন পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করে এর মানে হচ্ছে মালিক ব্যবসায়ীদের টাকা দিছে আর সেই টাকা ব্যবহার করে ব্যবসায় হচ্ছে নতুন করে পণ্য কিনছে, ঠিক আছে? ইটস কাইন্ড অফ আমি ব্যবসায়ীদের টাকা দিছি এবং ওই টাকা ব্যবহার করে পণ্য দ্রব্য কিনে ক্রয় করা হয়েছে। এখন যখন আমি ব্যবসায়ীদের টাকা দিই, এখানে এটার এফেক্ট পরে কি দেখো, নগদ হিসাব বাড়ছে, নগদ বাড়ছে, মূলধন বাড়ছে, তাই তো? নগদ বাড়ছে, মূলধন বাড়ছে। যখন আমি এটা দিয়ে টাকাটা দিয়ে প্রোডাক্ট পারচেস করি, কি করি? প্রোডাক্ট পারচেস করি, তখন কি হয় আমার হচ্ছে ক্রয় বাড়ে এবং হচ্ছে আমাদের কি হয়, নগদ টাকা কমে যায়, নগদ টাকা কমে যায়। এবং ক্রয় এটা কার সাথে রিলেটেড? ক্রয় কিন্তু মালিকানা সত্ত্বের সাথে রিলেটেড। ক্রয় কার সাথে রিলেটেড? ক্রয় হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে রিলেটেড। ক্রয় হইলে মালিকানা সত্ত্ব কমে যায়, ক্রয় হইলে মালিকানা সত্ত্ব কমে যায়। সো এখানে দেখো নগদ বাড়ছিল, মালিকানা সত্ত্ব বাড়ছিল, এখানে হচ্ছে নগদ কমছে, মালিকানা সত্ত্ব কমছে। সো সেম অ্যামাউন্টের টাকা একবার বাড়ছে, একবার কমছে। সো এইটার যেহেতু এফেক্টটা একবার বাড়ছে একবার কমছে, এইটার এফেক্ট আমাদের হিসাব সমীকরণে দেখানোর প্রয়োজন নাই, কারণ একবার বাড়াইলে একবার কমাইলে আলটিমেটলি আমার টাকা আসবে কত? 0। সো এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। তো আমার মাথা ব্যথা কোনটা নিয়ে? আমার মাথা ব্যথা হচ্ছে 2,40,000 টাকা আর 56,000 টাকা। সো 2,40,000 টাকা হচ্ছে নগদ, তাহলে আমাদের ক্যাশে বৃদ্ধি পাইবে 2,40,000 টাকা। আমার যন্ত্রপাতি কলমে বৃদ্ধি পাইবে কত? 56,000 টাকা। এবং এই যে 2,40,000 আর 56 অর্থাৎ মোট 2,96,000 টাকা, এটা কে দিছে? এটা মালিক দিছে, তাহলে এটা মূলধন হিসাবে যাবে 2,96,000 টাকা। সো আমাদের প্রথম যে অপশনটা অ্যান্সারটা হবে সেটা কি হবে? আমরা নগদ কলামে 2,40,000 বসাবো, আমরা হচ্ছে যন্ত্রপাতি কলামে 56 বসাবো এবং টোটালি আমি কি করব? আমি টোটালি হচ্ছে 2,96,000 টাকা মূলধন কলামে বসাবো। এই যে দেখো, আমরা নগদ কলামে 2,40,000, যন্ত্রপাতিতে 56 এবং হচ্ছে মূলধন কলামে 2,96,000 টাকা বসিয়েছি। এখন আমি দেখি 2 নাম্বার আমাদের আরো কি ছিল। আমাদের হচ্ছে পরবর্তীতে কি বলেছে 3 নাম্বারে, তাই না? 3 নাম্বারে কি হয়েছে দেখো, কাশেমের নিকট থেকে পণ্য ক্রয় করা হয়েছে। পণ্য ক্রয় করলে কি হয়? ব্যয় হয় না? পণ্য ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। ব্যয় হলে কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়। কারণ আমাদের ওইখানে 3টা অপশন আছে, কি আছে? এ, এল আর একটা হচ্ছে ও ই। সো কোনটা বাড়ে কমে সেটা হচ্ছে আমার ছকে দেখাইতে হবে, এই তো। সো আমি এখানে কি করব দেখো, আমি জাহিদের কাছে, সরি আমি কার কাছে? কাশেমের কাছে পণ্য ক্রয় করছি। ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। ব্যয় হইলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ব্যয় হইলে কি হয়? মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এবং আমি কি করছি? বাকিতে কিনছি। বাকিতে কিনলে কি হয়েছে? ওরে টাকা তো আমি দেই নাই, দিতে হবে, অর্থাৎ পাওনাদার বৃদ্ধি পাইছে। কি বৃদ্ধি পাইছে? পাওনাদার। যদি পাওনাদার বৃদ্ধি পায় তাহলে কি হবে? আমাদের পাওনাদার বাড়বে। সো আমাদের পাওনাদার কলামে এলটাকে বাড়ানো লাগবে আর ও ই কে মাইনাস করা লাগবে, কারণ হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বরের কাজ। সো এই যে দেখো 3 নম্বরে কি করা হয়েছে? 3 নম্বরে করা হয়েছে কি? এই যে দেখো, এই যে 3 নম্বরের কাজ। 3 নম্বরের কাজে এই যে 34,000 টাকা আমরা পাওনাদার কলমে রেখেছি এবং মূলধন কলমে আমরা 34,000 টাকা মাইনাস করেছি। ওকে, আমরা কি করেছি? 34,000 টাকা এখানে মাইনাস করেছি। তোমরা একটা মাইনাস বুঝাতে তোমরা একটা ব্র্যাকেট বা ফিগার ব্যবহার করতে পারো। সো আমরা পরবর্তীটা দেখি কি রয়েছে। আমাদের আমরা হচ্ছে 7 নাম্বার এখন করব। 7 নাম্বার। সো দোকানে ভাড়া প্রদান করা হয়েছে। ভাড়া কিভাবে দিছো? টাকার মাধ্যমে দিছো, তাহলে তোমার টাকা চলে গেছে এবং ভাড়ার মাধ্যমে কি হয়েছে? একটা ব্যয় হয়েছে। ব্যয় হইলে কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়। ব্যয় হইলে কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়। সো আলটিমেটলি ও ইতে আমার মাইনাস হবে এবং হচ্ছে আমাদের এ থেকে মাইনাস হবে। কি হবে? এ থেকে মাইনাস হবে। কত নাম্বার? আমরা হচ্ছে 7 নাম্বার করতেছি। এ মাইনাস আর হচ্ছে ও ই মাইনাস। সো আমরা এটা ইকুয়েশনে দেখব কিভাবে আমরা করব। এই যে দেখো, আমরা ইকুয়েশনে দেখি 7 নাম্বার। এই যে দেখো, সম্পদ থেকে আমাদের এই যে মাইনাস করতে হবে, মাইনাস বুঝাতে একটা ব্র্যাকেট চিহ্ন দিবা এবং হচ্ছে এখানেও ব্র্যাকেট চিহ্ন দিবা। ওকে, সো আমরা প্রত্যেকটা লেনদেন লেখার পরে এটার ফিগারিং ব্যালেন্সটা কত আসে সেটা কিন্তু লিখে দিচ্ছে। যে উদ্বৃত্ত নামে, কি নামে? উদ্বৃত্ত নামে আমরা প্রতি ব্যালেন্স বারবার লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে কি, আমাদের 7 নাম্বার শেষ। আমাদের হচ্ছে লাস্টে যেটা রয়েছে 10 নাম্বার এন্ট্রি, সেটা আমরা একটু দেখব। 10 নাম্বার এন্ট্রির ক্ষেত্রে কি হয়েছে? 10 নাম্বার এন্ট্রির ক্ষেত্রে এটা হয়েছে নগদে পণ্য বিক্রয় হয়েছে 75,000 টাকা। নগদে পণ্য বিক্রয় করলে কি হয়েছে? আমাদের নগদ টাকা বাড়ছে, অর্থাৎ এ বাড়ছে। তাহলে আমি নগদ কলামে 75,000 টাকা দেখাবো এবং যদি বিক্রয় করো তাহলে কি হয়? আয় হয়। আয় হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় ও ইতে
প্লাস করে আমি দেখাবো। তাহলে ৭৫,০০০ টাকা ওইতে প্লাস হবে এবং ৭৫,০০০ টাকা সম্পদ এই কলমে বাড়বে। ওকে, সো এই যে ৭৫,০০০ এবং হচ্ছে তোমার বাড়ছে, আর এখানে হচ্ছে ৭৫,০০০ এখানেও যোগ করতে হয়েছে কারণ আয় হয়েছে। ওকে, সো আলটিমেটলি আমরা যদি সব যোগ করি আমার নগদ কলমে আসতেছে কত, 2,98,000 টাকা এবং যন্ত্রপাতি একটাই ছিল 56,000 টাকা। এই দুইটা যোগ করলে আমার আসতেছে কত, 2,54,500 টাকা। আর এখানে পাওনাদার ছিল কত টাকা, 34,000 টাকা এবং হচ্ছে আমাদের মূলধন সব যোগ বিয়োগ করে আমি আলটিমেটলি পাইলাম 3,20,000 টাকা। এই দুইটা যোগ করলেও আসতেছে 3,54,500 টাকা। সো এই পাশেও আমার দেখো 3,54,500, এ পাশেও আমার 2,54,500, যেটা কিনা হচ্ছে কি আমাদের হিসাব সমীকরণ ইকুয়েশনের সাথে একবারে মিলে গেছে, তাই না? আমাদের a ইকুয়াল টু এল প্লাস ও ই হবে না, আমাদের কি হবে, a ইকুয়াল টু এল প্লাস ও ই। তাহলে হচ্ছে দেখো এই পাশে আমাদের সম্পদ আছে আর এই পাশে হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্ব আছে, যেটা কিনা আমাদের ইকুয়েশনের মাধ্যমে আমরা সুন্দর করে প্রুফ করে দিয়েছি। সো তোমাদের একটু এই যে ছকটা কিভাবে আঁকতে হয় সেটা নিয়ে একটু ধারণা রাখা লাগবে, ছকটা ভালো মতো শিখবা, ছকটা কয়টা ঘর থাকে, কিভাবে কি করতে হয় সেগুলো নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করবা। সো আমরা দেখি পরবর্তীতে আমাদের কি ছিল। এবং হচ্ছে আমরা খ নাম্বার প্রশ্ন করার পরে আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে এগুলার ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তাই না? 6, 17, 19 এবং 28 নাম্বার প্রশ্নের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো। এগুলো খুবই সোজা, তোমরা খুব সহজেই করতে পারবা, কারণ এই ধরনের ম্যাথ কিন্তু আমরা প্রথম লেকচার থেকেই এই চ্যাপ্টারে করে আসতেছি। সো আমাদের 6 নাম্বার কি বলছে, বিস্কুট বিক্রয় করা হইলো কার কাছে, জাহিদের কাছে। সো আমি তো নগদে বিক্রি করি নাই, বাকিতে বিক্রি করছি, তাই না? কারণ জাহিদের নাম দেওয়া আছে। তাহলে যেহেতু বিক্রয় করছি, বিক্রয় একটা আয় হিসাব, তো আমরা লিখবো বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। এবং কি দেওয়া আছে দেখো, এবং দেওয়া আছে কার কাছে বিক্রি করছি, জাহিদ। জাহিদ তো আমাকে টাকা দেয় না, জাহিদ কে, জাহিদ একটা দেনাদার, তো আমরা বলবো দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট। আমরা কি করব, দেনাদার হিসাব ডেবিট করে দিব। তারপর আমরা একটু দেখি, তো এটা ছিল আমাদের কত নাম্বার, এটা ছিল আমাদের 6 নাম্বার, তাই তো? তারপর আমরা 17 নাম্বারে কি করব, নগদে পণ্য ক্রয়, দুইটা পক্ষ কি হবে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বারবার করেছে, এটা নিয়ে আশা করি আর এক্সপ্লেনেশনের দরকার হবে। আমরা তারপরে হচ্ছে 19 নাম্বার, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করলে তুমি নগদ টাকা পাইছো, যন্ত্রপাতিটা চলে গেছে, তাহলে নগদান হিসাব ডেবিট এবং হচ্ছে যন্ত্রপাতি হিসাব কি হবে, ক্রেডিট, কারণ যন্ত্রপাতিটা তোমার চলে গেছে। তারপরে হচ্ছে কি আমাদের দেখো 28 নাম্বার, মালিক কর্তৃক উত্তোলন 4,500 টাকা। কত টাকা, 4,500 টাকা। এই দেখো মালিক কর্তৃক উত্তোলনের কিন্তু ম্যাথ আমরা আগেও করেছি। উত্তোলন করলে আমরা উত্তোলন নামে লিপিবদ্ধ করি, সো আমরা বলবো উত্তোলন হিসাব ডেবিট এবং আমরা কি বলবো, আমরা হচ্ছে বলবো নগদান হিসাব ক্রেডিট। সো এভাবেই আমরা কি করব, এটা ডেবিট ক্রেডিট নির্ণয় করে আমরা ছকে দেখাইতে পারি। চলো আমরা একটু দেখি। এই যে দেখো প্রত্যেকটা হিসাবের আমরা ডেবিট এবং ক্রেডিট বের করে আমরা একটু ছকে দেখিয়ে দিয়েছি, একটু মিলিয়ে নিবা যে সবকিছু তোমাদের সাথে ম্যাচ করছে কিনা। ওকে, সো আমরা যদি একটু রিভিউ করি এই ক্লাসে আমরা কি শিখলাম। আমরা হচ্ছে ডেবিট ভাউচার কিভাবে করতে হয় সেটা দেখলাম, ডেবিট ভাউচারের একটা ছক দেখলাম, ডেবিট ভাউচারের ছকটা তোমরা একটু মেমোরাইজ করবা। আমরা হিসাব সমীকরণ অর্থাৎ a ইকুয়াল টু এল প্লাস ও ই, এটা কিভাবে ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায় সেটা আমরা দেখলাম। ছক করার আগে তোমরা কি করবা, তোমরা একটু মনে রাখবা, একটু দেখবা কি কি সম্পদ আছে, সম্পদের কলাম রয়েছে কি কি, নগদ, যন্ত্রপাতি, আসবাবপত্র, এগুলো দেখে একটু ছকটা করার চেষ্টা করবা। আবার সিমিলারলি দায়ের ক্ষেত্রেও কি কি কলাম দায় রয়েছে, এই দায়গুলো দেখেও দায়ের কলামে এরকম কয়েকটা ছক করে নিবা, যাতে করে তোমাদের পরীক্ষার অ্যান্সার করতে গিয়ে জায়গার সংকট না পড়ে। আমরা কি করব, তোমাদের তাহলে হোমওয়ার্ক হচ্ছে কি, আমাদের এই যে পাঠ্য বইয়ের 1 এবং 2 নাম্বার যে প্রশ্নটা সমাধান আমরা করলাম সেটা ভালো মতে তোমরা খাতায় তুলে চর্চা করবে এবং ভালোভাবে এটা প্রেজেন্টেশন হিসাবে রেখে দিবে। সো এর মাধ্যমে আমরা কি করলাম, আমাদের যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের কিন্তু প্রথম এবং দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেগুলোর সমাধান করে ফেললাম। তোমরা চাইলে কি করবা, আমাদের যে অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচটা রয়েছে তোমরা এখানে যুক্ত হয়ে যাবা। এখানে যুক্ত হলে আমরা তোমাদের নিয়মিত বিভিন্ন টার্গেট দিব এবং তোমাদের বিভিন্ন SW দেওয়া হবে এবং তোমাদের বিভিন্ন যে প্রবলেম অ্যারাইজ হচ্ছে সেগুলোকে আমরা সলভ করে দিব এবং আমরা তোমাদেরকে মনিটর করব, তোমাদের নিয়মিত এক্সাম নিব এবং আমরা এনশিওর করব যাতে তোমাদের প্রোগ্রেসটা একদম স্মুথ হয়। তোমরা যদি আমাদের এই কোর্সের সাথে এনরোল হয়ে যাও, আশা করি তোমাদের আলাদা কোনো প্রাইভেট টিউশন, ব্যাচ, কোচিং কোনোটাই দরকার হবে না এবং এখান থেকেই তোমাদের একটা পূর্ণাঙ্গ জার্নি তোমরা পেতে পারো। তাই আজই আমাদের কোর্সে বা এনরোল হয়ে যাও এবং তোমরা এনরোল করতে কি করবা, এনরোল করতে আমাদের এই যে ওয়েবসাইট www.itechschool.net/pay এখানে যেতে পারো অথবা আমাদের হটলাইনে ফোন দিয়ে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট লেকচারে।